শুরু করছি ধারাবাহিক উপন্যাস জাগরি, লেখক সতীনাথ ভাদুরী, তার দ্বিতীয় অধ্যায় আপার ডিভিশন ওয়ার্ড বাবা। আজ জাগরি ৬ষ্ঠ এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। জাগরি, লেখক সতীনাথ ভাদুরী, আজ জাগরি ৬ষ্ঠ এপিসোড। হুঁশিয়ার সে! পায়ের নিচের পৃথিবী ফাটিয়া চৌচির হইয়া গেল। নিচে অতল অন্ধকারের মধ্যে সামনে বাতি দেখাও। কতগুলি বিকৃতাঙ্গ প্রেতের ছায়া ক্রমে ছোট হইয়া লণ্ঠনের আলোকে মিলাইয়া যায়। লণ্ঠনগুলি এইদিকে আগাইয়া আসিতেছে। সহস্র গ্রহ উপগ্রহ কক্ষচ্যুত হইয়া আমার দিকে ছুটিয়া আসিতেছে। প্রতি লোমকূপে প্রত্যাশিত আতঙ্কের সাড়া, প্রতি স্নায়ুতে টাইফুনের বিক্ষোভ এই আলোড়ন অক্ষি গোলকের মধ্য দিয়া ফুটিয়া বাহির হইতে চায়। তুমুল বাত্য বিক্ষোভে আর বুঝি দাঁড়াইতে পারা যায় না। দৃঢ় মুষ্টিতে গলা চাপিয়া ধরিয়াছি। দ্বিতীয় অধ্যায় আপার ডিভিশন ওয়ার্ড बाबा। राष्ट्र गगन की दिव्य ज्योति, राष्ट्रीय पताका नमो नमो। সন্ধ্যার কীর্তন ও গান শেষ হইল। ওয়ার্ডের দরজা বন্ধ করিতেছে আর আপন মনে বকিয়া চলিয়াছে। শ্রোতার পাশে দণ্ডায়মান আর একজন ওয়ার্ডার। একবাবু এখানে তো আরেকবাবু ওখানে। একজনকে ডাকিয়া ঘরে ঢুকাই তো আরেকজন দেখি বাহির হইয়া গিয়াছে। কেহ পায়খানায় গিয়া বসে আছেন, কেহ পূজায় বসে আছেন। কেহ বলিলেন এক মিনিট সিপাহীজি। কেহ বলিলেন তাসের এ হাতটি শেষ হোক সিপাহী সাহেব। ফুদনবাবুর পায়চারি তো শেষই হয় না। দেখিতেছি দরজা বন্ধ করিবার জন্য দাঁড়াইয়া আছি, তবু ভিতরে ঢুকিবার নাম নাই। হজম করিবার জন্য যদি এত পায়চারির দরকার হয়, তাহলে আর কম খাইলেই তো হয়। বাড়িতে কি খাইতেন তাহা জানি। এখানে আপার ডিভিশন পাইয়াছে বলিয়া কি পেটে হাওয়া পানির জন্য একটু জায়গা রাখিতে নাই? মেহেরচাঁদজি রাষ্ট্রগাগন কি গানটির সুর জানেন, আমরা উহার সহিত সুর মিলাই মাত্র। এখানে এই গানের নাম প্রার্থনা। প্রার্থনার পূর্বে লণ্ঠনগুলি কমাইয়া দেওয়া হয়। প্রত্যহ উনি গানটির একটি লাইন ভুলিয়া যান। সেই সময় লণ্ঠনের শিখা একটু বাড়াইয়া দিয়া পকেট হইতে বাহির করেন আশ্রম ভজনাবলী। এতদিন হইতে গাহিতেছেন, তাহার ছাড়া পাইবার সময় হইয়া আসিল, কিন্তু এখনও উহার লাইনটি মুখস্থ হইল না। অন্য অনেকের মুখস্থ হইয়া গিয়াছে, কিন্তু সকলেই মজা দেখিতে চায়। মেহেরচাঁদজি বোঝেন না যে যখনই ওই গানের মধ্যে ওই লাইনটি আসে আর উনি লণ্ঠন লইবার জন্য হাত বাড়ান, একটি চাপা হাসির শব্দে ভরিয়া যায়। আমি সেদিন লাইনটি মনে করিয়া দিবার চেষ্টা করিয়াছিলাম। দেখিলাম যে উনি তাহা পছন্দ করেন না, সেই জন্য আর কিছু বলি না। এ ব্যবস্থা বেশ হইয়াছে। লকআপের সঙ্গে সঙ্গেই প্রার্থনা ও ভজন শেষ হয়। আগে দরজা বন্ধ হইবার পর প্রার্থনা আরম্ভ হইত, কিন্তু দেখিলাম সোশ্যালিস্ট পার্টির অনেকে ইহা ভালোবাসে না। ওই দলের বরহম দেও ও শিবপূজন একদিন প্রার্থনার সময় পাল্লা দিয়া বেসুরো স্বরে অন্য গান আরম্ভ করিয়াছিল। উহারা যে আমাদের গানে এতদূর বিরক্ত হয় তাহা পূর্বে বুঝিতে পারি নাই। সেই দিন হইতে বলিয়া কহিয়া প্রার্থনার সময় আগাইয়া দিয়াছি, যাতে লকআপের পূর্বেই গান শেষ হইয়া যায়। মেহেরচাঁদ, সদাশিউ ইহারা কিছুতেই রাজি হইবে না। তাহারা বলে আমরা ছোট হইব কেন? উহারা যে রাত্রি 12টা পর্যন্ত নাকের সম্মুখে বিড়ির ধোঁয়া ছাড়ে। লক্ষ্মীকান্তের মার্কস ক্লাসের লেকচারের ঠেলায় যে আমাদের ঘুমাইবার উপায় নাই। আমরা কি কিছু বলি? আপনি মাস্টার সাহেব আমাদের অনুরোধ করিবেন না। উহাদের ঠান্ডা করিতে বেশি তকলিফ উঠাইবার দরকার হইবে না।
কত বুঝাই, যাহা করিলে উহাদের সত্য সত্যই অসুবিধে হয় তাহা আমরা করিব কেন? উহারা যাহা ইচ্ছা করুক, আমাদের দিক হইতে কর্তব্যের ত্রুটি হইতে দিব কেন? উহারা ছেলে মানুষ। তোমাদের আদর্শ মহাত্মাজির দেখানো পথ তাহা কত উচ্চে, তাহা হইতে বিচ্যুত হইবে কেন? এইরূপ কত বোঝাইবার পর মনে মনে সন্তুষ্ট না হইলেও আমার কথা মানিয়া লইয়াছে। সেই দিন হইতে দরজা বন্ধ হইবার পূর্বেই আমরা সন্ধ্যার প্রার্থনা সারিয়া লই। এখনও উহারা নেহাত ছেলে মানুষ, স্কুল কলেজের ছাত্র। ভলিবল খেলার সময় সেই দিন দেখি কমরেড মাধোরাম কমরেড মুরলী মিশিরের বুকের ওপর বসিয়া তাহার গলা চাপিয়া ধরিয়াছে। খাবার লইয়া এখনও তাহারা কিচেন ম্যানেজারের সহিত ঝগড়া করে। আজ এর সঙ্গে ওর কথা বন্ধ, কাল ওর সঙ্গে ঝগড়া, এসব তো নিত্য লাগিয়াই আছে। এইসব একরত্তি ছেলে, ওদের আবার দোষ গুণের বিচার করিতে যাব আমরা? 3 কাল গিয়ে 1 কালে ঠেকিয়াছে, এখনও আমরা আমাদের মনের বৃত্তিগুলি সংযত করিতে পারি নাই। আর উহারা তো ছেলে মানুষ, উহাদের ত্রুটি বিচ্যুতি যদি গায়ে মাখিতে হয় তাহলে আমাদের এ পথে আসা বৃথা। বিলুও তো ওই দলের মেম্বার। ওদের প্রত্যেকটি ছেলে যে আমার কাছে বিলুর মতো। আজ রাত্রিটা অন্তত যদি বিলুর কাছে থাকিতে পারিতাম। না, একসঙ্গে না থাকায় ভালোই হইয়াছে। তা হইলে হয়তো দুজনেই ভাঙ্গিয়া পড়িতাম, তবে শেষ মুহূর্ত পর্যন্ত কথা তো বলিয়া লইতে পারিতাম। হয়তো কথাই খুঁজিয়া পাইতাম না। ছেলেরা তো কোনো কালে আমার সঙ্গে নেহাত কাজের কথা ব্যতীত অন্য কথা বলে না। আমার সম্মুখে আসিলেই বিলু দেখি সংকুচিত হইয়া যায়, কেমন যেন জড়সড় ভাব। সব প্রতিভাটা উহার চিরকালই একটু কম। ও চিরকালই কোনো, কিন্তু সে দোষ তো আমার শিক্ষা দেওয়ার। উহাদের যেমন করিয়া গড়িয়া তুলিয়াছি, উহারা তেমনই গড়িয়া উঠিয়াছে। যদি শিক্ষার ত্রুটির জন্যই উহার স্বভাব এমন হইবে, তাহা হইলে নীলুর স্বভাব এইরূপ হইল কেন? হইতে পারে যে বিলুকে ইংরেজি পড়াই নাই বলিয়া উহার মধ্যে একটি ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে। নীলু কলেজে পড়িয়াছে, সেই জন্যই বোধহয় নীলুর মনের মধ্যে এ ভাব নাই। ছেলেদের বাহিরের ব্যবহারের কথা বলিতে পারি না, তবে আমার ও উহাদের মধ্যে যে ব্যবধান, তাহার জন্য দায়ী আমি। কোনো দিন উহাদের সহিত প্রাণ খোলাভাবে মিশি নাই, কোলে পিঠে করিয়া আদর করি নাই। আমার ধারণা ছিল ছেলেদের সহিত বন্ধু ভাব স্থাপন করিলে উহাদের শাসন করা শক্ত। উহাদের সহিত কম কথা বলো, উহারা ভয় ও সমীহ করিয়া চলিবে। উহাদের নাই দাও, মাথায় চড়িয়া বসিবে। এ বিষয়ে আমি আর কাহারও কথা কোনোদিন মানি নাই। ছিলাম স্কুল মাস্টার, অভ্যাস দোষেই হোক বা অন্য কোনো কারণেই হোক, পৃথিবীর সকল ক্ষেত্রেই এই শিক্ষক ছাত্রের সম্বন্ধ দেখিতে পাইয়াছি। সেই জন্য রাজনীতি ক্ষেত্রেও বড়কে গুরু বলিয়া মনে করি, ছোটকে শিষ্যের দৃষ্টিতে দেখি। কমরেড কোনোদিন হইতে পারিলাম না। জিতেন যখন ছোট ছিল 24 ঘন্টা যদুদার সঙ্গে সঙ্গে থাকিত। বাবার মোটা লাঠিটি হাতে করিয়া নাদুস নদুস ছেলেটি তাহার আগে আগে চলিত, হাটে বাজারে ভোজে সর্বত্র। তখন বাবার সঙ্গে আমাদের সান্ধ্য আড্ডায় আসিয়া আমার সহিত দিব্যি আলাপ জমাইয়া লইয়াছিল। পরের ছেলেকে আদর করা, তাহার জন্য লজেন্স আনিয়া পকেটে রাখা, নিজের ছেলেদের সহিত ব্যবহারের এই পার্থক্য বিলুর মার চোখেও অসঙ্গত লাগিয়াছিল। বিলুর মা কম কথার মানুষ। তাহাকে একদিন সে সময় মুখ ফুটিয়া বলিতে শুনিয়াছিলাম, নিজের ছেলের দিকেও একটু ফিরে তাকিয়েও। একটু হাসিয়া সেদিন মনের অস্বস্তি দূর করিয়া দিয়াছিলাম। কিন্তু তখন হইতে যদি ছেলেদের সহিত একটু মেলামেশার সম্পর্ক রাখিতাম, তাহলে তাহাদের সহিত সম্বন্ধ হইত স্নেহ ভালোবাসার, ভয় ও সমীহের নয়। নীলু বিলুর আদর আবদার যা কিছু সব মায়ের সঙ্গে একসঙ্গে খাওয়া বসা, মনের কথাটি বলা, ছেলেবেলার মতো এখনো সব সেই রকম বজায় আছে। ছেলেদের নাম মনে করিতে গেলে মনে আসে নীলু বিলু। আগে নীলু, তাহার পর বিলু। বিলু বয়সে বড়, কিন্তু আগে বিলুর নাম মনে আসে না। কার্তিক গণেশই যেন ঠিক। সব কার্যারম্ভেই গণেশের নাম, কিন্তু আগে গণেশ, তাহার পর কার্তিক। বলো তো, গণেশ কার্তিক নাম দুইটি যেন আর এক নিঃশ্বাসে উচ্চারণ করাই যায় না। সাদাশিউ আমার মশারি ফেলিয়া দিতে আসিয়াছে, হয়তো ভাবিতেছে আমি জপে বসিব।
মশার জ্বালায় কি মশারির বাহিরে পূজায় বসিবার জো আছে? মশার কামড়ে মনের একাগ্রতা নষ্ট হইয়া যায়। রাত্রে শোবার সময় মশারি ব্যবহার করি না। শরীরকে যত শোয়া তত সয়। মশার কামড় সহ্য করিবার মতো সহিষ্ণুতা যদি না থাকে, এতটুকু কৃচ্ছসাধন করিবার ক্ষমতা যদি না থাকে, তাহা হইলে বড় কাজ আমাদের দ্বারা কি করিয়া হইবে? বিলুপ্ত মশারি না থাকায় কত অসুবিধে হয়। ইশারা করিয়া তাহাকে মশারি ফেলিতে বারণ করি। আজ সোমবার, আমার মৌনব্রত। মহাত্মাজি করেন আত্মশুদ্ধির জন্য। তিনি যে কাজ করা ভালো মনে করেন, তাহাই কি আমরা না করিয়া পারি? অন্য অন্য সোমবারে সন্ধ্যার পূর্বে পূজা করিয়া তাহার পর উপবাস ভঙ্গ করি। খাইবার পর কথা বলি। তাহা লক্ষ্য করিয়াই সদাশিব আমার পূজার ব্যবস্থা করিতে আসিয়াছে। ভারী ভালো ছেলে সদাশিব, সত্য সত্যই সদাশিব। কয়েক বৎসর পূর্বে বস্ত্র স্বাবলম্বী প্রতিজ্ঞাপত্রে নাম লেখায় ও সেই হইতেই প্রত্যহ অন্তত 1000 গজ সুতা কাটে। আপার ডিভিশন ওয়ার্ড, প্রকাণ্ড বড় হল ঘর। এখন 34 জন বন্দী এই ঘরে থাকে। 19 জন নিরাপত্তা বন্দী ও 15 জন রাজবন্দী, যাহাদের সাজা হইয়াছে কিংবা যাহাদের বিরুদ্ধে মোকদ্দমা চলিতেছে। মধ্যের দরজার পাশে আমার সিট। ঘরের মধ্যে যাতায়াতের রাস্তা, আর তাহাদের দুই পাশে দেওয়াল ঘেঁষিয়া সারি সারি চৌকি, তাহাতে নেটের মশারি টাঙানো। প্রতি তক্তপোষের পাশে একটি টেবিল, একখানি চেয়ার ও একটি করিয়া বইয়ের সেলফ। অধিকাংশ চৌকির পাশে মেঝের উপর কম্বল বিছানো। টেবিলের ওপর একখানি করিয়া টেবিল ক্লথ, তাহার ওপর আছে আয়না, চিরুনি, আরও কত কি। লোহার গড়া, তালা, চাবি আর ওয়ার্ডের চেহারা না দেখা গেলে ইহাকে জেল বলিয়া বুঝিবার উপায় নাই। ঠিক যেন কলেজের ছাত্রদের থাকিবার হস্টেল। গত আগস্ট মাসে হরিহরজি আর তাহার খুনে বুড়ো বাবাকে আন্ডার ট্রায়াল রূপে এখানে ধরিয়া আনে। তখন হরিহরের বাবা মনে করিয়াছিলেন যে পুলিশ তাহাকে একটি ধর্মশালায় আনিয়াছে, পরে জেলে লইয়া যাইবে। বৃদ্ধ একবার তাহার ছেলেকে জিজ্ঞাসাও করিয়াছিলেন যে তাহাকে কখন জেলে লইয়া যাওয়া হইবে। তাহাকে পুলিশ দিন কয়েক পরে ছাড়িয়া দেয়। 1921, 1922 যখন জেলে আসি, তখনকার জেল আর এখনকার জেল আকাশ পাতাল তফাত। সেবার ছিলাম সাধারণ কয়েদি শ্রেণীতে। প্রত্যেক কয়েদিকে কাজ করিতে হইত। সরকার সেলাম লইয়া কত গোলমাল। কোথাও যাইতেছে, হঠাৎ মেটের কর্কশ স্বর কানে আসিত, জোড়া ফাইল বাহানকার চলো। পায়খানায় যাইবার সময় পর্যন্ত এরূপ লাইন বাঁধিয়া যাইতে হইবে। সকলের হাতে একটি করিয়া লোহার পাত্র। খাওয়া দাওয়া সব কাজই ওই পাত্রটি দিয়াই সারিতে হইবে। কথায় কথায় ডান্ডা বেড়ি, বার ফেটার্স, খাড়া হাত করা, চাট্টি পেহনাও, শ্যাক ক্লথস প্রভৃতি সাজা। তাহার সহিত আজকের অবস্থার তুলনা হয়? চলা ফেরা, খাওয়া দাওয়া, থাকা সম্বন্ধে প্রত্যেকটি সামান্য অধিকার পাইবার পিছনে আছে কত ত্যাগ, কত বিস্তৃত শহীদের আত্মবিলোপন। কিন্তু আশ্চর্য ইহাদের বিচার। আমাকে দিল আপার ডিভিশন, আমার স্ত্রীকে দিল আপার ডিভিশন, আমার ছেলে বিলুকে ডিভিশন 3। চরকাঠি লইয়া বসা যাক। মনের উদ্বেগ শান্ত করিতে এমন জিনিস আর নাই। কিছুক্ষণ একাগ্র মনে চরকা কাটিলে দেখিয়াছি স্নায়ুর উত্তেজনা ধীরে ধীরে শান্ত হইয়া আসে। ডাক্তাররা হাসুক, সোশ্যালিস্টরা অবিশ্বাস করুক, আমার যে ইহার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। চরকাটি লইয়া খুলিয়া বসিলাম। সদাশিব কি যেন বলিতে চায়, না হইলে দাঁড়াইয়া থাকিবে কেন? চোখের ইশারায় জিজ্ঞাসা করি, কি? সে আমতা আমতা করিয়া বলে, আমরা কয়েকজন এখন সূত্রযজ্ঞে বসিতে চাই। আপনার তাহাতে কিছু অসুবিধে হইবে না তো? ইঙ্গিতে তাহাকে বলি, বসো। আজকালকার ছেলেরা এত ফর্মালিটি মানিয়া চলে, আশ্চর্য। একসঙ্গে বসিয়া চরকা কাটিবে, সে তো আনন্দের কথা। তোমাদের এরূপ সুমতি হইলে তো বাঁচিয়া যায়। ইহাতে আবার আমার মত লইবার কি আছে? আমি তো ইহাই চাই। ভয় তোমাদের লইয়া সোশ্যালিস্টরা তোমাদের দলের সদস্য করিবার জন্য সর্বক্ষণই দেখি ওত পাতিয়া বসিয়া আছে। তোমাদের উপর ভরসার পাই কই? সন্ধ্যাবেলার ন্যায় প্রাতকালেও প্রার্থনা করিবার প্রস্তাব ইহাদের কাছে তুলিয়া সেদিন কি অপ্রস্তুতি হইতে হলো। মেহেরচাঁদকে পর্যন্ত আমার আড়ালে ঠাট্টা করিয়া বলিতে শুনিলাম, 10 আনার খোরাকিতে আর 2 বেলা প্রার্থনা করা পোষায় না। রেশন 5 শিকে করিয়া দিক,
তারপর 2 বেলা সামূহিক প্রার্থনা করিব। জিনিসপত্র দুর্মূল্য হওয়ার জন্য শীঘ্রই শুনিতেছি 12 আনা করিয়া খোরাকি হইবে। বাড়িবার পর সপ্তাহে 1 দিন করিয়া ভোরবেলা প্রার্থনা করিতে পারি বলে আর হি হি করিয়া হাসে। প্রার্থনা না করিতে চাও করিও না, কিন্তু প্রার্থনার কথা লইয়া ঠাট্টা তামাশা করিতে লজ্জাও করে না। তোমরা হইলে গান্ধীজির শিষ্য, সত্যাগ্রহী, তোমরা তো আর নাস্তিক নও। তোমরাও যদি এই সকল বিষয় লইয়া ঠাট্টা তামাশা করো, তাহা হইলে সোশ্যালিস্টদের যাহা মনে আসে তাহা বলিলে দোষ দিব কি করিয়া। সদাশিব ও মেহেরচাঁদ সারি সারি কম্বল বিছাইয়া দিল। আমার সিট ওয়ার্ডের মধ্যখানটিতে। ঘরে ঢুকিতে বাঁদিকে থাকে মহাত্মাজির ভক্তের দল, অর্থাৎ কংগ্রেসের মেজরিটিপন্থীরা। ইহাদের ছাড়া সেদিকে আছে একজন কমিউনিস্ট, একজন কিষাণ সভার সদস্য। এই 2 জনকে গভর্নমেন্ট কেন আটক করিয়া রাখিয়াছে ইহারাই তাহা জানে না। ইহারা তো অন্তরের সহিত বর্তমান যুদ্ধে গভর্নমেন্টের সহিত সহযোগিতা করিতে চায়। ঘরের ডান দিকটিতে থাকে সোশ্যালিস্ট ও ফরওয়ার্ড ব্লকের সদস্যরা, মধ্যে আমি বাফার। জেল হইতে এইরূপভাবে সিটের বন্দোবস্ত করিয়া দেয় নাই। নিজের সুবিধা মতো অনেক দিনের সিট অদল বদলের ফলে এইরূপ স্থিতি দাঁড়াইয়াছে। আমার সিটের কাছেই ওয়ার্ডে ঢুকিবার দরজা। দরজার সম্মুখে অনেকখানি স্থান একেবারে খালি। এই স্থানটি একে রাস্তার উপর পড়ে, তাহাতে আবার ইহার ঠিক উপরে পায়রার বাসা। সেই জন্য এখানে কোনো সিট নাই। এখানে কম্বল পাতিয়া সকলে চরকা টানিয়া বসিল। রামচন্দ্র, কৃষ্ণদেও, হরিহর, রামদেনী, সদাশিব, রামশরণ, ভূষণ প্রসাদ, রামলোচন, মেহেরচন্দ্র। অধিকাংশ নামের প্রথমে দেখি রাম কথাটি। রামদেনী ছাড়া আর সকলেরই সম্মুখে জারবেদা চক্র। আর রামদেনী জেলে আসিয়া চরকা কাটা শিখিয়াছে রেমিশনের লোভে। থানা রোড আর খাসমহল কাছারি জ্বালানো, এই 2 অপরাধে বেচারার 12 বৎসর সাজা হইয়াছে। জেল হইতে সে চরকা কাটার কাজ পাইয়াছে। সেই জন্য তাহার সম্মুখে জেলের দেওয়া প্রকাণ্ড বিবার চরখা 2 জন লোকের জায়গা জুড়িয়া আছে। রামদেনী যেদিন প্রথম সুপারিনটেন্ডেন্টকে বলে যে সে জেলের কাজ করিতে রাজি আছে, তাহাকে কাজ দেওয়া হোক, সেই দিন সকলে উহাকে এক ঘরে করিবার কথা তুলিয়াছিল। রাজবন্দী আবার কাজ করিবে কি? কিছুদিন হইতে দেখিতেছি যে আবার সকলে উহার সহিত কথাবার্তা বলিতে আরম্ভ করিয়াছে। উহারা চরকা আনিয়া বসিতেই ডান দিকের একটি সিট হইতে চরকার শব্দের নকল করিয়া একজন মুখ দিয়া শব্দ করিতে আরম্ভ করিল, আর 2-3 জন হাসিয়া উঠিল। শুকলাল না হইলে আর কে হইবে? না, শুকলাল নয়, কমরেড শুকলাল। ছাই মনেও থাকে না। বেশ নকল করিতে ও ক্যারিকেচার দেখাইতে পারে ছোকরাটি। 2টি লণ্ঠনে এতগুলি লোকের সুতা কাটার মতো আলো কি হয়? কিন্তু আর আলো পাওয়া যাইবে কোথা হইতে? যুদ্ধের জন্য কেরোসিন তেলের পরিমাণ কমাইয়া দিয়েছে। মাথাপিছু তেল দেয় বোধহয় সিকি 6 টাকা। সেই জন্য কয়েকজন মিলিয়া একটি লণ্ঠন জ্বালাইতে হয়। ওয়ার্ডের ভেতরে, ওয়ার্ডের বাহিরে ইলেকট্রিক আলো জ্বলিতেছে। ওয়ার্ডের ভিতরে কয়েকটি আলোর ব্যবস্থা করিয়া দিলে কি হয়? গভর্নমেন্ট কি ভাবে বুঝি না। উহাদের ভয় যে ইলেকট্রিক আলো দিলেই কয়েদিদের আত্মহত্যা করার সুবিধে হইবে। সকলেই যেন আত্মহত্যা করার জন্য উদ্গ্রীব হইয়া রহিয়াছে। সেই জন্যই জেলের যত পুরাতন ইদারা আছে সবগুলি কাঠের তক্তা দিয়া মজবুত করিয়া ছাওয়া রইয়াছে। নজিরের অভাব নাই। কবে কোন আসামি ইদারার মধ্যে লাফাইয়া পড়িয়াছিল। এই তো সেদিন কয়েকজনের ব্যাসিলারি ডিসেন্ট্রি হইবার পর আমি ডাক্তারকে বলিয়াছিলাম যে আমাদের ওয়ার্ডে 1 বোতল ইলেকট্রোলিটিক ক্লোরিন দিলে পানীয় জলে সকলে যাহাতে উহা নিয়মিত ব্যবহার করে তার ব্যবস্থা আমি করিতে পারি। ডাক্তারবাবু হাত জোর করিয়া আমাকে বলিলেন, মাপ করিবেন মশাই, অমন অনুরোধ করবেন না। আর পেনশন নেওয়ার মাত্র 3 বৎসর দেরি আছে। এরই মধ্যে 2 বার ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়েছে। একবার একজন 1 শিশি মালিশের ওষুধ খেয়েছিল, আর একজন ফিনাইল খেয়েছিল। আমার ওপর এক্সপ্লানেশন চাওয়া হলো কি না এতটা ফিনাইল একসঙ্গে কোনো কয়েদি পায় কি করে? যেন সাফাইয়া ম্যাথর কয়েদির কাছ থেকে আর কেউ ফিনাইল নিতে পারে না। এই ডিপার্টমেন্টের কি আর কিছু মা বাপ আছে মশাই? একসঙ্গে অনেকগুলি চরকা নানা রকম ধ্বনি শুনিতে ভারী ভালো লাগে। অনেক উঁচু দিয়া যেন অ্যারোপ্লেন উড়িয়া চলিয়া যাইতেছে। মনে পড়াইয়া দেয় যে সোনার ভারত গড়িয়া তুলিবার পথে
আমি একলা পথিক নই। ইহা তো কেবল এত গজ এত হাত সুতা কাটা মাত্র নয়, এখন যে চরকার প্রাণ প্রতিষ্ঠা করা হইয়াছে, ইহা যে রামরাজ্য ফিরাইয়া আনিবার একমাত্র অস্ত্র। রামরাজ্য হইবে প্রেমের রাজ্য, গৌরাঙ্গের রাজা। লোকে হিংসা দেশ ভুলিবে। পরিশ্রম করো, সুখে খাও দাও থাকো, কাহারও অভাব নাই। প্রত্যেকের গোয়ালে গরু, মড়াইয়ে ধান। যত গজ সুতা কাটিবে ততটা লক্ষ্যের নিকটে পৌঁছিবে। একজন আরেকজনকে সাহায্য করিতেছে, ধনী দরিদ্রকে নিজের বৃত্ত বিলাইয়া দিতেছে। গ্রামগুলি আর নিজের প্রয়োজনের জন্য বাহিরের দিকে তাকাইয়া নাই। দরিদ্রের শোষণের সব পথ বন্ধ। কাহারও মুখাপেক্ষী নয় তো শোষণ করিবে কেমন করিয়া? সূত্রযজ্ঞ মনে করাইয়া দেয় যে আমার ধরনে তাহা হইলে আরও অনেক ভাবে। দলে দলে রাজনৈতিক কর্মীরা আমাদের মতো ছাড়িয়া চলিয়া যাইতেছে। বোঝো না বোঝো, মানো না মানো, সোশ্যালিস্ট হওয়া তো একটা ফ্যাশন হইয়া দাঁড়াইয়াছে। নীলুবিলুর কথাই ধরো না, এই তো 1930-32 কত চরকা কাটা, কত রকম কথা এমনভাবে উহারা গড়িয়া উঠিয়াছিল যে আমি কোনোদিন ভাবি নাই যে এই উচ্চ আদর্শ উহারা কোনোদিন ছাড়িতে পারিবে। যাহারা এখনও আমার মতাবলম্বী তাহারা চলিয়া গেলে হয়তো আমারই মনে সন্দেহ হইবে যে আমার পথ ঠিক তো। নিজের দেশের বেদ পুরাণ মুনি ঋষি ইতিহাস সব গেল, সকলের নজর রুশের ওপর। আরে রুশ কি নিজের দেশের চাইতেও উঁচুতেও? দেশ বিদেশের ইতিহাসের কথা আমরাও পড়িয়েছিলাম। ম্যাটসিনি, গ্যারিবল্ডি, ওয়াশিংটন, কসুতের অমর কাহিনী আমাদেরও রোমাঞ্চ আনিয়া দিত। তাহাদের কীর্তির প্রেরণাই তো আমাদের ছাত্রাবস্থায় অনুপ্রাণিত করিয়াছিল। কিন্তু তাই বলিয়া শিবাজির গৌরব কথা ভুলিয়া যাই নাই। বিবেকানন্দ বাণী ছাড়িয়া মার্কসের বুলির ফাঁদে পড়ি নাই। মহাত্মাজি অপেক্ষা স্টালিনকে বড় বলিয়া মনে করিতে পারি নাই। বিদেশি মনীষীদের লেখা পড়িবে না কেন? পড়ো, আমরা কি মেনহাম, স্পেন্সার, মিল পড়ি নাই? কিন্তু তাই বলিয়া নিজেদের কথা একেবারে ভুলিয়া যাইতে হইবে? বিলু যখন প্রথম কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করে তখনও যদি উহাকে বুঝাইবার চেষ্টা করিতাম তাহা হইলে হয়তো আজও তার এরূপ ঘটিত না। আর বিলুকে শাসন করিতে পারিলে নীলুও হাত হইতে বাহির হইয়া যাইতে পারিত না। কান টানিলে মাথা আসে। দাদা যাহা করিবে তাহার তো সকল জিনিস নকল করা চাই, তাহা ভালোই হোক আর মন্দই হোক, সে বুঝুক আর নাই বুঝুক। কিন্তু গায়ের জোরে কি কাহাকেও কোনো মতের মধ্যে ধরিয়া রাখা যায়? আর বিশেষ করিয়া যাহারা নেহাত বুদ্ধিহীন নয়। বিলু হইল বয়স্ক ছেলে, আর তাহাকে করিতে যাইব শাসন। আর কি জন্য? না, আমার মতের সহিত মত মেলে নাই বলিয়া। তাহার ব্যক্তিত্বের এতটুকু সম্মান যদি আমি না রাখিতে পারি তাহা হইলে আমাদের পথে সংযম ও সহনশীলতা থাকিল কোথায়? উহারা তো নির্বোধ নয়। আমি যে সকল কথা উহাদের বুঝাইতে পারিতাম তাহা কি উহারা নিজেরাই বিচার করিয়া দেখে নাই? উহারা তো আমার মতেরই আবহাওয়ায় রাজনৈতিক আশ্রমে মানুষ। উহারা যে এ বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভেদাভেদও জানে। এসব বিষয়ে কত আলোচনা, কত সময়, কত স্থানে শুনিয়াছি। বিলু তো 3 মাস সবরমতী আশ্রমেও ছিল। মহাত্মাজির পায়ের ধুলা লইবার সুযোগ নীলু বিলু দুইজনেরই হইয়াছে। ইহারা পূর্ণিয়া আশ্রমে মহাত্মাজির সহিত ফটো তোলাইয়াছিল। হোক অল্প দিনের, তবুও এমন মহাত্মার সংস্পর্শে আসিয়াও তাহার প্রভাব যাহাদের ওপর খাটিল না, সেখানে আমার কিছু করিতে যাওয়া ধৃষ্টতা। আর আমি যখন সরকারি স্কুলের হেডমাস্টারি চাকরি ছাড়িয়া রাজনীতি ক্ষেত্রে আসি তখন কি কাহারও কথা শুনিয়াছিলাম? পৃথিবী শুদ্ধ লোক বারণ করিয়াছিল। ডিপিআই আমার পদত্যাগের দরখাস্ত চাপিয়া রাখিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন বুঝাইবার জন্য। পাটনার সেই সাহেবের কুঠিতে সাহেবের সহিত দেখা করিতে গিয়াছি। দেখিলাম সাহেবের বেহারাটি পর্যন্ত আমার পদত্যাগের কথা জানে। অন্যবার দেখা করিবার কার্ড দিবার সময় বেহারাটিকে খোসামত করিতে হইত, বকশিস দিতে হইত। আড্ডালিটি দেখাইতো কেমন একটা নির্লিপ্ত ভাব। আর এখন দেখিলাম গড় হইয়া পায়ের ধুলা লইল। মাস্টার সাহেব শুনতে হ্যাঁ স্বরাজি মে শরিক হুয়ে হ্যাঁ। আমাকে প্রণাম করিতে পারিয়া, আমার কোনো কাজ করিয়া দিতে পারিতেছে বলিয়া কৃতজ্ঞতায় তাহার মুখ গদগদ হইয়া উঠিয়াছে। বলিয়াই ফেলিল, আমারও মনের ইচ্ছা স্বরাজিমে যাইয়া আপনাদের কুছ সেবা করি। ছেলেটি আগামী বৎসর মিডল ইমতাহান দিবে, তাহার পর
সাহেবকে বলিয়া ওর একটা চাকরি করিয়া দিব। তারপর আমিও স্বরাজিমে যাইব। ডিপিআইয়ের নেক নজরে আমি ছিলাম। বিটি পরিবার সময় তিনি ছিলেন আমাদের কলেজের প্রিন্সিপাল। সাহেব হাত ধরিয়া বসাইলেন। গুরু শিষ্যের সুরেই কথাবার্তা হইল। উপরওয়ালা আর অধস্তন কর্মচারীদের মধ্যে যেরূপ হওয়া উচিত সেরূপ নয়। আসিবার সময়ও সাহেব বলিলেন, সান্যাল, ভুল করিতেছ, আবার ভাবিয়া দেখিও। তখন বলিয়া আসিয়াছিলাম, এতকাল ভুল করিয়া আসিতেছিলাম, আর করিব না। পাড়ার বৃদ্ধ মিত্তির মশাই কালীবাড়ির পিছনের ইটের পাঁজার কাছে লইয়া গিয়া খুব দরদের সহিত আমাকে বুঝাইয়াছিলেন, কেন এসব ব্যাপারে পড়িতেছ? বিয়ে থা করিয়াছ, স্ত্রী পুত্র পরিবার আছে, একবার আগে পিছে না ভাবিয়া ঝাঁপাইয়া পড়া কি ভালো? ভারতবর্ষের অন্য সব জায়গায় যদি স্বরাজ হয়, তাহা হইলে পুণ্যাতেও হইবে। এই জায়গাটুকু বাদ দিয়া তো আর স্বরাজ হইবে না। কত লোক কত রকম মন্তব্য প্রকাশ করিয়াছিল, কাহারও কথায় কি আমি কান দিয়াছিলাম? এ পথে আসিবার পূর্বে কি কাহারও সহিত পরামর্শ করিয়াছিলাম? জিজ্ঞাসা করিবার মধ্যে একমাত্র জিজ্ঞাসা করিয়াছিলাম বিলুর মাকে, তাও ঠিক জিজ্ঞাসা নয়, নিজের সংকল্প স্থির করিবার পর এরকম জানানো। সে কি ভাবিয়াছিল তাহা জানি না, কেবল বলিয়াছিল, তুমি যা ভালো বোঝো তাই করো, মেয়ে মানুষের আবার মতামত। আমি কাহারও মত লইয়া চলি নাই, যাহা ভালো বুঝিয়াছি তাহাই করিয়াছি। আর বিলুই বা আমার মতামত লইয়া চলিবে কেন? একটি চরকা হইতে গরুর গাড়ির চাকার শব্দের মতো ক্যাঁচ ক্যাঁচ শব্দ হইতেছে। এই শব্দের অন্তহীন পুনরাবৃত্তি কানে বড়ই কর্কশ লাগিতেছে। সিমেন্টের মেঝের ওপর দিয়া একটি ধাতু নির্মিত বাসন টানিয়া লইয়া গেলে এইরূপ অসহ্য মনে হয়। নরম ঘাড় ওপর দিয়া কেহ যেন শিরিষ কাগজ ঘষিতেছে। জেলে আসিবার পূর্বে আমার এই স্নায়বিক দৌর্বল্য লক্ষ্য করি নাই। আমার সুস্থ স্নায়ুমণ্ডলী অল্পেতে বিচলিত হয় না, ইহাই ছিল আমার গর্ব। এবার জেলে আসিয়া এ কী হইল? নিশ্চয়ই রামদেনীর চরকা হইতে এই শব্দ আসিতেছে। আমার হাতের সুতা হইতে চক্ষু ফিরাইয়া রামদেনীর চরকার দিকে তাকাই। রামদেনীর সঙ্গে চোখাচোখি হইয়া গেল। রামদেনী চরকা ছাড়িয়া উঠিয়া পড়িল, নিজের সিটের দিকে দৌড়াইয়া যাইতেছে। সকলেই উহার দিকে তাকাইয়া আছে, বোধহয় ভাবিতেছে একই শিষ্টাচারের অভাব। সামূহিক চরকা ভেতর হইতে উঠিয়া যাওয়া। রামদেনী ফিরিল, হাতে তেলের শিশি, চরকায় ফোঁটা ফোঁটা করিয়া তেল ঢালিয়া দিল। তারপর আবার সুতা কাটা আরম্ভ করিল। সকলেই দেখিতেছি সুতা কাটিতেছে, আর আমার দিকে তাকাইয়া মধ্যে মধ্যে কি দেখিতেছে। আমার চেহারায় কিছু পরিবর্তন দেখিতেছে কি? আজ কিছুদিন হইতে আমার মনের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংশয় চলিতেছে, তাহার ছাপ কি ইহারা আমার চোখে মুখে দেখিতে পাইয়াছে? মনের ভাব কি চাপা যায়? গরমের মধ্যে উপোস করিয়া হয়তো আমাকে শুকনো শুকনো দেখাইতেছে। না, উপোস তো কতদিন হইতে প্রতি সোমবারে করিয়া আসিতেছি, উপোসের জন্য কিছু হয় নাই। ইহাদের সমবেদনার মূল্য কি দিতে পারি? আমি যাহাতে অন্তত কিছুক্ষণের জন্য মনের অশান্তি ভুলিতে পারি, সেই জন্যই ইহারা একসঙ্গে চরকা কাটিতে বসিয়াছে। সকলে মিলিয়া আমার বোঝার ভার লইয়া আমার মন হালকা করিতে চায়। মাথা ভরা কোকড়া চুল, ফুটফুটে রং, একটু মেয়েলি লম্বা ধরনের মুখ, চিবুকটা সরু, কালো চোখের গভীর দৃষ্টি ভাবুকতায় ভরা। আমি বিলুর দিকে তাকাইলেই সে চোখ নামাইয়া লয়, কিন্তু ওই চোখ হইতেও বজ্রের বহ্নি শিখা বাহির হইতে দেখিয়াছি। আমার চাকরি ছাড়িবার কিছুদিন আগের কথা। হাই স্কুলের পাশে প্ল্যান্টার্স ক্লাব, 2 কম্পাউন্ডের মধ্যে তারের বেড়া। ক্লাবে একটি চ্যারিটি মেলা না কি হইতেছে। মেমেরা নানা প্রকার শৌখিন জিনিসের দোকান খুলিয়াছে। নীলু আর বিলু ওই তারের ওপর চড়িয়া সাহেব মেমেদের উৎসব দেখিতেছে। নীলু তখন খুব ছোট। বিলুর মধ্যে তারটির ওপর নীলুকে দাঁড় করাইয়া ধরিয়া আছে। কাঝা কুঠির পেরিন সাহেব হঠাৎ দিকে আমার কোয়ার্টারের গেটের ভিতর আসিয়া ঢুকিল, হাতে ছড়ি, উদ্ধত দৃষ্টি। আমাকে বলিল, লেডিস স্টল করিয়াছে, কম্পাউন্ডের তারের ওপর দিয়া ছেলেরা 24 ঘন্টা হাঁ করিয়া কি দেখে। ইউ সি হেডমাস্টার, এই যদি তুমি বন্ধ না করিতে পারো, তাহা হইলে আমরা নিজেরাই দেখিব কি করিয়া এই অসভ্যতা বন্ধ করিতে হয়। তারের বেড়ার ওপর উপবিষ্ট নীলুর দিকে সাহেব ছড়ি দিয়া দেখাইয়া যেমন অশিষ্ট বলদৃপ্ত ভঙ্গিতে আসিয়াছিল, তেমনই ভাবেই চলিয়া গেল।
আমি বিলুকে ডাকিয়া বলিলাম, খবরদার, ওদিকে যেও না। যে বিলু আমার মুখের দিকে তাকাইতে পারে না, তাহার চোখে দেখিয়াছিলাম সুপ্ত পৌরুষের ব্যঞ্জনা। আমার দিকে তাকাইল যেন চোখ দুইটি হইতে আগুনের ফুলকি ছিটকাইয়া পড়িল। কেন, ওখানে গেলে কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা করা কেন? আমার কথার উপরে কথা। কান ধরিয়া টানিতে টানিতে উহাকে বাড়ির ভেতর লইয়া গেলাম। উহার মা তখন রান্নাঘরে। দেখো তোমার গুণধর ছেলের কাণ্ড। সাহেব সুবোধের সঙ্গে ঝগড়া করে কি চাকরি থাকে? পরে আমি আমার ঘরের বারান্দায় হইতে শুনিলাম মার সহিত বিলু তর্ক করিতেছে। কেন, আমাদের জমি থেকে সাহেব মেমের মেলা দেখছিলাম, তাতে হয়েছে কি? সে রাত্রে বিলু খায় নাই, রাগে কি অভিমানে জানি না। অর্ধেক রাত্রে বিলুর মা আমাকে ডাকিয়া জাগাইল। বিলু তো বিছানায় নয়। বিলু কোথায় গেল? খোঁজ খোঁজ, চাকর বাকর, স্কুলের দারোয়ান, আমি সকলে লাঠি লণ্ঠন লইয়া বাহির হইলাম। বিলুর মা হাউ হাউ করিয়া কাঁদিতেছে, আর আমাকে দোষ দিতেছে যে ওই একরত্তি ছেলে মেমদের খেলা দেখিয়াছে। ইহার মধ্যে মেমদের অপমান হইল কোথা হইতে? কোথাও বিলুকে পাওয়া যায় না। শেষকালে একজন বোর্ডিংয়ের ছেলে বিলুকে খুঁজিয়া বাহির করিল। দিনের বেলা যেখানে হইতে নীলু আর বিলু মেমদের খেলা দেখিতেছিল, ঠিক সেইখানে তারের বেড়ার ওপর বিলু বসিয়া আছে। মেলার আলো কখন নিভিয়া গিয়াছে। বিলু কিন্তু আমার ভর্ৎসনার অন্যায্যতা প্রমাণ করিবার জন্য, তাহার নিজের অকাট্য যুক্তির সহিত কাজের সঙ্গতি রাখিবার জন্য এই অন্ধকার শীতের রাত্রে একলা এখানে আসিয়া বসিয়া আছে। গায়ে একখানি কচি কলাপাতা রঙের আলোয়ান ছাড়া আর কিছু নাই, খালি পা। হাত পা বরফের মতো ঠান্ডা হইয়া গিয়াছে। জোর করিয়া বিলুকে দিয়া কেহ কিছু করাইয়া লইবে তাহা হইতে পারে না। উহাকে ঠকাইয়া খসামত করিয়া বা উহার কোমল হৃদয়ের সুবিধা লইয়া উহাকে দিয়া লোকে যে কোনো কাজ করাইয়া লইতে পারে, কিন্তু গায়ের জোর দেখাও, বিলু রুখিয়া দাঁড়াইবে। মুহূর্তের মধ্যে স্বাভাবিক নমনীয়তা কোথায় চলিয়া যায়? উহার বাল্যকাল হইতেই ইহা লক্ষ্য করিয়াছি। বছর 20 আগের কথা হইবে। বিলুর মার চিৎকার শুনিয়া জেলা কংগ্রেস অফিসের ঘর হইতে উঠিয়া আমার কুটিরের দিকে চলিলাম। শুনিলাম বিলুর মা চিৎকার করিয়া বলিতেছে, বল শিগগিরি, এখনো বল, তুই নিশ্চয় মুসলমানের থুতু খেয়েছিস, আবার না বলছিস? বাড়ি ঢুকিয়া দেখি বিলুর মা খুন্তি দিয়া নীলুকে মারিবার ভয় দেখাইতেছেন, আর এক হাতে একটি নল ভাঙা চুনারের টিপট, তাহার ভিতর সুজি থাকে। রাগের জ্বালায় টিপটটি নিচে রাখিয়া দিতে ভুলিয়া গিয়াছেন। সম্পূর্ণ ব্যাপারটি শুনিলাম। নীলু বিলু গিয়াছিল মেহবুব মোক্তারের বাগানে কুল খাইতে। সেখানে মেহবুব মোক্তারের জামাই উহাদের ধরে, দুইজনকে এক একখানি কুলের পাতার ওপর থুতু ফেলিতে বলে, আর হুকুম দেয় যে উহা চাটিয়া ফেলিয়া বলিতে হইবে যে আর কখনো কুল পাড়িতে আসিবে না। ইহা না করিলে মারিবার ও মাস্টার সাহেবকে বলিয়া দিবার ভয় দেখায়। নীলু ভয় ভয় থুতু খাইয়াছে, বিলু রাজি হয় নাই। কি সব যেন বলিয়াছে তাহার পর মেহবুব মোক্তারের জামাই উহাদের ছাড়িয়া দেয়। এখন মেহবুব মিয়ার মেয়ে আসিয়া বিলুর মার কাছে নালিশ করিয়াছে যে বিলুরা তাহার স্বামীকে অপমান করিয়াছে। ইহাতেই সব কথা ফাঁস হইয়া গিয়াছে। বিলুর মা এখনও আসল প্রশ্নে, অর্থাৎ কুল চুরি ও অপমান করার প্রশ্নে হাত দেন নাই। এখন তাহার নিকট যেটি মুখ্য বিষয়, তাহারই ওপর জেরা চলিতেছে। নীলু যে থুতুটুকু খাইয়াছে তাহার সত্যই নীলুর না মেহবুব ডাক্তারের জামাইয়ের? চমকিয়া উঠিয়াছি। হো 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 হো। সমস্ত ঘরটি কম্পিত করিয়া এতগুলি চরকার সম্মিলিত ঘরঘরধ্বনি ডুবাইয়া দিয়া হাসির রোল উঠিল। আমার ডান দিকে দুইটি সিটের পরে জানলার পর্দা ও বিছানার চাদর দিয়া ঘিরিয়া একটি ঘরের মতো খাড়া করা হইয়াছে। ইহারই ভিতর হয় সোশ্যালিস্ট পার্টির ক্যাপিটাল ক্লাস। ফরওয়ার্ড ব্লকের 4 জন ও ক্লাসে যোগদান করে না। তাহারা দিনের বেলায় একত্র বসিয়া কি কতগুলি মার্কসিস্ট বই পড়ে। ক্যাপিটাল পড়িতেছে, তার মধ্যে আবার এত হাসি কিসের? এই গরমের মধ্যে আবার চারিদিকে পর্দা টাঙাইয়া বসিবার দরকার কি? আজকালকার ছেলেদের সবই অদ্ভুত। পর্দাগুলির উপর দিয়ে রাশি রাশি কুণ্ডলীকৃত ধোঁয়া উঠিতেছে। উহারা সিগারেট খাইবার সুবিধার জন্য এরূপ পর্দা ফেলে না তো? না, সে দিনকাল কি আর আছে? সিগারেট চুরুট খাইবার জন্য ইহাদের আর কোনো আড়াল দরকার হয় না। ওদের দলের কমরেড বানারসি বিলুর চাইতে কত ছোট, বিলুর ছাত্র। আমারই সঙ্গে বিলুর সম্বন্ধে
আসিয়া গল্প করে, মুখের কোণে একটি সিগারেট। সকলে জেল অফিসের পার্সোনাল অ্যাকাউন্ট হইতে টাকা ধার করে। আবার ওদিকে, কিতনে আদমি হ্যাঁ আপ লোক? তাহা হইলে 11টা বাজিয়া গিয়াছে। নতুন ওয়ার্ডার আসিয়াছে। ঘেরা পর্দার মধ্যে হইতে একজন ওয়ার্ডার লক্ষ্য করিয়া বলিল, যাও চিল্লাও মত। আর একজন বলিয়া উঠিল, এ ওয়ার্ডে আসামি 7.5 জন। ওয়ার্ডার রাগে গজগজ করিয়া চলিয়া যায়। বলিতে বলিতে যায়, পাউরুটি আর মুরগির আন্ডা খায়, এরা আবার মহাত্মাজির কাজ করতে জেলে এসেছেন। পর্দার ভেতর হইতে একজন বলিয়া ওঠে, ভাইজনাথ শিগগিরি ওঠ, দে তো রাস্কেলটার গায়ে কুঁজোর জল ঢেলে। সকলে হৈ হৈ করিয়া ওঠে। কমরেড বৈদ্যনাথ একটি গ্লাস লইয়া পর্দার বাহিরে আসে। রোগা, শুকনো দড়ি পাকানো পাকানো শরীর, পায়জামা পরিহিত, গায়ে পাঞ্জাবি, পাঞ্জাবির কলার উঁচু। সোশ্যালিস্টদের সকলেই দেখি কাপড়া গুদামের কয়েদি দর্জিকে বিড়ি দিয়া এরূপ জামা তৈয়ারি করাইয়াছে। এত গরমেও ইহারা খালিগা করিবে না। এরাই আবার পৃথিবীতে সর্বহারার রাজ্য আনিবেন। 11টা বাজিয়াছে। সকলে চরকা কাটা শেষ করিল। টেকো 5 সব ঠিকঠাক করিয়া উঠিবার জন্য তৈয়ারি হইতেছে। একসঙ্গে 2 ঘন্টার বেশি চরকা কাটিতে কি সকলে পারে? ব্যক্তিগত সত্যাগ্রহের সময় হাজারিবাগ জেলে গান্ধী জয়ন্তীর দিন একসঙ্গে 8 ঘন্টা সুতা কাটিবার পর আমার কিডনির গোলমাল হয়। সেই হইতে আর একবারে বেশি সুতা কাটি না। হয়তো অসুখ করিয়াছিল অন্য কারণে, কিন্তু জেল ডাক্তারের মত হইল যে একসঙ্গে এতক্ষণ এক অবস্থায় বসিয়া কিডনির গোলমাল হইয়াছে। ডাক্তারের মতের উপর তো আর কথা বলা যায় না। সকলে নিজে নিজে সিটে চলিয়া যায়। সদাশিউ ও মেহেরচাঁদ দাঁড়াইয়া আছে। মেহেরচাঁদ বলে, মাস্টার সাহেব একটু কিছু খান, সারাদিন পিত্ত পড়িয়াছে, আপনার খাবার ওই টেবিলের ওপর রাখিয়া দিয়াছে, 2খানি রুটি খান। একটি কাগজে লিখিয়া দিলাম যে এই গরমে আর খাইতে ইচ্ছা করিতেছে না। মেহেরচাঁদ বলে, একটু দই এনে দি, আমার বাড়ি থেকে আজ দই দিয়া গিয়াছে, নিজের বাড়ির গরুর দুধের দই, তাহা না হইলে আপনাকে বলিতাম না। আপনি গান্ধী সেবা সংঘের মেম্বার ছিলেন, মোষের দুধ ঘি খান না, তাহার কে না জানে। জেলে তো এই জন্যই দুধ ঘি আপনার খাওয়াই হয় না। যদি বা দৈবক্রমে আমার বাড়ি হইতে আসিয়া গিয়াছে, তাহাও যদি আপনি না খান, তাহা হইলে বড়ই দুঃখিত হইব। মেহেরচাঁদ নাটকীয় ভঙ্গিতে হাত জোর করিয়া দাঁড়াইয়া গিয়াছে। এই অনুরোধটা আমার রাখতেই হবে মাস্টার সাহেব। আমার ফাদার সঙ্গে করে নিয়ে এসেছিলেন দইটুকু। আবার ফাদার বলিয়াছে, বিহারে যে অল্প ইংরেজিও শিখিয়াছে, সেও মা বাবা বোন এই শব্দগুলির নিজের ভাষায় বলিবে না। কাহারও শুনিবে সিস্টার কি শাদি হইবে, কেহ মাথা নাড়া করিয়াছে কারণ জিজ্ঞাসা করো, বলিবে মাদার কি ডেথ হো গই। কথার মধ্যে ইহারে যে বেশি ইংরেজি শব্দ ব্যবহার করে তাহা নয়, তবে বাবুজি, মা, বহিন এই শব্দগুলি নিজের ভাষায় বলিতে কেমন যেন সংকোচ বোধ করে।